হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট 22 করবো 22। তো এই যে প্র্যাকটিস সেটে কী আছে, আপনাদের যে আপকামিং কোয়েশ্চেন মানে পরীক্ষাগুলো আসছে, যেমন ফুড এসআই আসছে, মিসলেনিয়াস আসছে, ক্লার্কশিপ আসছে, এছাড়া ডাব্লিউবিপি আসতে চলেছে, এছাড়াও রেলের বিভিন্ন পরীক্ষা আসছে। ঠিক আছে, রেল তো সামনে পুরো বছর ধরে পরীক্ষা নেবে, তাহলে সেই পরীক্ষা অনুযায়ী কিন্তু কোয়েশ্চেন সেট তৈরি করা হয়েছে। চলো দেরি না করে সরাসরি যাই আমরা ক্লাসে। দেখো প্রথম অঙ্কটা কি বলছে, প্রথম অঙ্কটা বলছে যে পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পরে পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগফলের কি হবে? সমান হবে। এটা ঘটনাটা কত বছর পরে ঘটবে? 20 বছর পরে। তাহলে পিতার বর্তমান বয়স কত? দেখো পিতার বয়স তার দুই পুত্র বয়সের যোগফলের 3 গুণ। এই তো আমার হিসাব বলেছে। পিতার বয়স তার দুই পুত্র এস মানে প্রথম সন 1 সন 2 S1 আর S2 হলাম বাই ইন্টু 3 গুণ হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো F/3 সমান S1 প্লাস S2। ঠিক কি ঠিক নয়? এইটা যাবে, আমরা পেলাম একটা সমীকরণ। ঠিক আছে, দ্বিতীয় সমীকরণটায় কি পেলাম দেখো, বলছে 20 বছর পরে পিতার বয়স। আচ্ছা, তাহলে 20 বছর আজ যদি পিতার বয়স F হয়, 20 বছর পরে কত হবে? F+20। বলছে তার দুই পুত্রের বয়সের যোগফলের সমান হবে। 20 বছর পরে তার দুই পুত্রের বয়স কত হবে? প্রথম জনের বয়স হবে সন 1 এর বয়স হবে S1 প্লাস 20, আর সন 2 এর বয়স হবে S2 প্লাস 20। এই তো বলেছে শর্তটা। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? তাহলে এখানটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি না, F+20 সমান S1 প্লাস S2, আর 20 হচ্ছে 40। ঠিক, আর S1 প্লাস S2 আমরা কি জানি? F/3। F+20 সমান F/3 প্লাস 40। F কিন্তু পিতার বয়স, S1 হচ্ছে প্রথম সন্তানের বয়স, S2 হচ্ছে দ্বিতীয় সন্তানের বয়স। তাহলে এই পার্টটাকে আমরা এদিকে আনবো আর 20টাকে এপাশে নিয়ে যাব। তাহলে F এটা আছে সমান সমানের এপাশে কি হিসাবে আছে? প্লাস হিসাবে আছে। এপাশে এলে কি হিসাবে আসবে? মাইনাস হিসাবে আসবে। সমান 40, 20 প্লাস আছে, সমান সমানের এপাশে গেলে -20 হয়ে যাবে। এখানে কোনো সমস্যা নেই, ক্লিয়ার? এবার যদি হিসাব করি, আমার লসাগু হচ্ছে 3F মাইনাস F সমান কত আসছে? 20। তাহলে এখানে বিয়োগ করলে কি আসছে না 2F/3 সমান 20। এখান থেকে কি পাচ্ছি দেখো, F এর ভ্যালু বার করতে গেলে 20 গুণিত 3টা সমান সমানের ওপাশে গেলে এখানে ভাগ আছে, ওপাশে গেলে গুণ হয়ে যাবে, ইন্টু 3 ডিভাইড বাই 2। কেন গুণ হলো? গুণ ভাগ হলো কেন? 2 এখানে গুণ আছে, সমান সমানের এপাশে গেলে ভাগ হয়ে যাবে। সিম্পল হিসাব। 2 দিয়ে কাটলে 10 2 20, তাহলে 3 10 কত হচ্ছে? 30 বছর। 3 10 কত? 30 বছর। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার হয়েছে? তাহলে এটা আমরা কিভাবে করলাম, আমরা F ধরে নিলাম F, আর সন 1 আর সন 2 মানে 3 গুণ বলেছে প্রথম শর্ত হিসাবে। তাহলে F এর ভ্যালু দিয়ে আমাকে বার করতে হবে, কারণ পিতার বয়স বলে দিয়েছে। তাই জন্য আমরা S1 প্লাস S2 F/3 বার করে নিলাম, কারণ 3টা এপাশে গুণ আছে, এপাশে এলে ভাগ হয়ে গেল। এপাশে তারপরে শর্তটায় কি বলেছে? 2 নম্বর শর্তটায় বলেছে 20 বছর পরে পিতার বয়স দুই সন্তানের বয়সের যোগফলের সঙ্গে সমান হবে। 20 বছর পরে পিতার বয়স কত হবে? F+20। 20 বছর পরে সন্তানেরও তো 20 বছর করে বাড়বে। তাহলে প্রথম সন্তানেরও 20 বছর বেড়েছে, দ্বিতীয় সন্তানেরও 20 বছর বেড়েছে। তাহলে 20 মোট 40 বছর বেড়েছে। আর সন্তানের যা 20 বছর আগে S1 প্লাস S2 যা ছিল অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম। এবার S1 প্লাস S2 এর ভ্যালু কিন্তু অলরেডি F/3 আমরা বার করে রেখেছি। জাস্ট এখানে পুট করে দিলাম S1/S2 ভ্যালুটা, F/3 পুট করে দিলাম। এবার এটা হিসাব করলাম, সমান সমানের এপাশে আনলাম F/3কে, হিসাব করে এখানে বেরোলো 2F/3, আর এখান থেকে 40 20 এপাশে গিয়ে এলো হচ্ছে 20। হিসাব করে F এর ভ্যালু বেরোলো 30। তাহলে পিতা F কী ধরেছিলাম তখন? পিতার বয়স কত ছিল? তাহলে পিতার বয়স তখন মানে বর্তমানে এখন কত? 30। আর ওটা তো বাদবাকিটা বলেছিল 20 বছর পরের হিসাব। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। দুয়েরটা কি বলেছে? বলছে 45 কিলোমিটার বেগে গতিশীল একটা ট্রেন
কত কিলোমিটার, 45 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটা ট্রেন, 130 মিটার লম্বা একটা ট্রেন 30 সেকেন্ডে একটা সেতুকে অতিক্রম করে। তাহলে ট্রেনটা 130 মিটারের লম্বা একটা ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলছে, যে কিনা 30 সেকেন্ডে একটা সেতুকে অতিক্রম করে। তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? বিষয়টা এমন, একটা সেতু আছে, ঠিক আছে, এটা ধরলাম একটা সেতু, ঠিক আছে। এবার কি করেছে, একটা ট্রেন আছে যে কিনা 45 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল, ঠিক আছে, এবং যার দৈর্ঘ্য 130 মিটার, তাই তো। দেখো 130 মিটার লম্বা ট্রেন, যে 45 কিলোমিটার গতিবেগে যাচ্ছিল, ট্রেনটা এই যে সেতুটাকে যখন অতিক্রম করছে কতক্ষণ টাইম লাগছে, 30 সেকেন্ড টাইম লাগছে। তাহলে একটা সেতুকে যদি একটা ট্রেনের অতিক্রম করতে হয় তাহলে কতখানি দৈর্ঘ্য অতিক্রম করতে হবে না, সেতুর দৈর্ঘ্য যোগ তোমার ট্রেনের দৈর্ঘ্য। ক্লিয়ার? সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য। এখানে একটা বিষয় হচ্ছে, আমার সেতুর দৈর্ঘ্য জানি না কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটা 130 মিটার জানি। ক্লিয়ার? তাহলে সবার প্রথম যেটা করতে হবে 30 সেকেন্ডে ট্রেনটা কতখানি যাচ্ছে সেটাকে বার করতে হবে। কিন্তু এখানে কি আছে, 45 কিলোমিটার পার আওয়ার। সবার প্রথম যে কাজটা করতে হবে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কী করতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা মিটার পার সেকেন্ড বেরোবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, 9 দিয়ে করলে 5 × 9 = 45, 9 দিয়ে করলে 9 × 2 = 18। তাহলে 25/2 মিটার পার সেকেন্ড বেগে ট্রেনটা যাচ্ছে। কোন বেগে যাচ্ছে, 25/2। তাহলে এর পরিবর্তে আমরা এখন কী দিয়ে হিসাব করব, 25/2 মিটার প্রতি সেকেন্ড। এটা ছিল কিলোমিটার পার আওয়ার, এটা বার করলাম কি, মিটার প্রতি সেকেন্ড। কতক্ষণে ট্রেনটা অতিক্রম করেছে, 30 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করেছে সেতুটাকে। কতক্ষণে অতিক্রম করেছে, 30 সেকেন্ডে। আমরা তাহলে কতখানি দূরত্ব 30 সেকেন্ডে যাবে, আমরা জানি S = V × T, মানে অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ কত আমরা এখানে বার করে রেখেছি, 25/2, আর সময় বলে দিচ্ছে 30 সেকেন্ডে যাচ্ছে। তাহলে কাটাকুটি করলে 15 হচ্ছে, গুণ করলে কত হচ্ছে, 5 × 15 = 75, 5 হাতে হলো 7, 15 × 2 = 30, আর 37। তাহলে 30 সেকেন্ডে কতখানি দূরত্ব অতিক্রম করছিল, 375 মিটার। তাহলে ভালো করে দেখো, ট্রেনটা যখন পেরিয়ে যাবে, ট্রেনটা এখানে থাকবে, এরকম জায়গায় থাকবে, যার কিনা 130 মিটার দৈর্ঘ্য। তাহলে মোট 30 সেকেন্ডে কত যাচ্ছে, 375 মিটার যাচ্ছে। 375-এর মধ্যে সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে গেলে কি করতে হচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে। মানে সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য সমান হচ্ছে 375, যার মধ্যে ট্রেনের দৈর্ঘ্যটা আমি অলরেডি জানি। তাহলে সেতুর দৈর্ঘ্যটা বার করবে কী করে, জাস্ট 130কে বিয়োগ করে দেবো, 5, 4, 5, 6, 7, 245 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য। ওকে, এখানে তো 200। ঠিক আছে, তাহলে 245 মিটার, সেতুর দৈর্ঘ্যটা 245 মিটার। তাহলে আমরা কি করলাম, বোঝা গেল তো জিনিসটা, যে প্রথমে করলাম এই যে ট্রেনের দৈর্ঘ্যটা, এই সবসময় মনে রাখবে যদি সেতু অতিক্রম করতে হয়, প্ল্যাটফর্ম অতিক্রম করতে হয় ট্রেনকে, তাহলে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে, প্লাস সেতু বা প্ল্যাটফর্ম যা থাকবে তার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। সেটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এবার যেটা বার করলাম 30 সেকেন্ডে, এই যে 30 সেকেন্ডে ট্রেনটা কতখানি যায়, এবার 30 সেকেন্ড বলেছে, সেই জন্য আমার কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হলো হিসাবে সুবিধার জন্য। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটারে আনতে গেলে কী করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আসতে গেতাম তাহলে কী করতে হতো, ঠিক উল্টো করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। কিলোমিটার পার আওয়ার থেকে 5/18, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে হচ্ছে 18/5, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী বেরোলো, 25/2 মিটার পার সেকেন্ডে বেরোলো কি,
যে ট্রেনটা 30 মানে মিটার পার সেকেন্ডে, এবার 30 সেকেন্ডে কতখানি যায় কী করে বার করবো, জাস্ট গুণ করে দেবো, কারণ এস সমান সমান ভি ইন্টু টি, মানে অতিক্রান্ত দূরত্ব সমান ভি মানে হচ্ছে গতিবেগ ইন্টু টি সময়, ঠিক আছে, গুণ করে আমার বেরোলো 375। তার মানে ট্রেনটা 30 সেকেন্ডে 375 মিটার যাচ্ছে, তার মধ্যে তো 375-এর মধ্যে 130 তো নিজের দিকে অতিক্রম করতে দিয়ে গেল, আর বাকি মানে 245 হচ্ছে সেতুর দৈর্ঘ্য। ক্লিয়ার হয়েছে? আমার পরিষ্কার বোঝা গেছে তো? চলো নেক্সট ম্যাথটা দেখো। নেক্সট ম্যাথটা কি বলছে? 3 নম্বর ম্যাথটা বলছে সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটা বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো। মোট 63,535 জন সৈন্য নিয়ে এইরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো, মানে 31 জন সৈন্য পড়ে রইল আমার এখনো। তাহলে সামনের সারিতে কতজন সৈন্য থাকবে? খুব সুন্দর। কি বলছে, কত বলছে সংখ্যাটা? 63,535। দেখো 63,535 জন আমার কাছে সৈন্য আছে, কিন্তু তাকে আমার কেমনভাবে স্কোয়ারে সাজালাম, বর্গাকারে সাজালাম, তার ফলে কি হলো, 31 জন সৈন্য অবশিষ্ট পড়ে রইল। কত হলো? 31 জন সৈন্য অবশিষ্ট পড়ে রইল। তাহলে কি হচ্ছে? 4, 0, 5, 3, 6 এই যে সৈন্য নিয়ে আমরা বর্গাকারে সাজালাম, ঠিক আছে। তাহলে কতজন সৈন্য সামনের সারিতে ছিল? একটা শিখিয়েছিলাম লাস্ট 2 ডিজিট, কত দেখতে পাচ্ছ? 0, 4। তার মানে যে সংখ্যাই হোক না কেন সেই সংখ্যা শেষে 2 থাকতে হবে, তাই তো? অপশান দেখেই কিন্তু বলে দেবো আমার অ্যান্সার হবে 252, কারণ ইউনিট লাস্ট 2 ডিজিট দেখে কিন্তু আমরা স্কোয়ারে বার করতে পারি, ঠিক আছে, অলরেডি শিখেছিলাম আমরা। যদি এইভাবে না জানো তাহলে এটা কি করা যাবে না? কেন করা যাবে না? অবশ্যই করা যাবে, কিন্তু সময়টা একটু বেশি লাগবে, এটা আমাদের বেসিক নিয়ম। আবার ছোট্ট করে দেখে নাও, 63504 এই হচ্ছে সংখ্যা। তাহলে আমরা কি করব? বর্গাকারে সাজাতে গেলে আমরা এর বর্গমূল বার করব, ঠিক আছে। প্রথমে কি করব? 2 2 এ 4, কি পড়ে থাকবে? 2 3 5 পড়ে থাকবে। এখানে কত হবে? এর ডবল হয়ে এখানে আসবে। কত বসলো? 4 বসলো। এরপরে আমাকে কিছু দিতে হবে। কত দিতে হবে? 4। তাহলে এটা আমরা 5 দিয়ে দেখি। 5 5 25-এর 5 হাতে 2, 4 5 করে 21 22, 225। 5 দিয়ে করলে কত আসছে? 225। তাহলে এখানেও 5 আমাকে বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 0 আর এখানে 1, আর ওপর থেকে 0 আর 4 নেমে যাবে। তাহলে 25 দুগুণে এখানে এসে কত হবে? 50। 50 মেলাতে গেলে কি করতে হবে? কত দিতে হবে? দেখো 2 দিতে হবে। 2 2 এ 4, 0 4, আর 5 2 এ 10। কীভাবে হবে? দেখো 502 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই হবে, 5 2 এ 10, 1004। এখানেও বসে যাবে 2। তাহলে অ্যান্সার কী বেরোবে? প্রথম সারিতে কতজন সৈন্য ছিল? 252 জন সৈন্য ছিল। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ওকে, চলো নেক্সট ম্যাথটা, 4 নম্বর ম্যাথটা, তাই তো? হ্যাঁ, 4 নম্বর ম্যাথেরটা খুব সোজা। বলেছে একটা সম্পত্তি আছে, ঠিক আছে, সম্পত্তির 0.36 অংশের মূল্য হচ্ছে 14,400 টাকা। তাহলে সমস্ত সম্পত্তির মূল্য কত? সিম্পল, সমস্ত সম্পত্তি মানে কি? 1, তাই তো? তাহলে ওরা কি বলে দিয়েছে? কতটা? এটা 4-এরটা 0.36, এই যে পার্টটা পাচ্ছি এই পার্টটার মূল্য কত বলে দিচ্ছে? 14400, 14400। তাহলে পুরো সম্পত্তি মানে কত? 1 অংশ। তাহলে 1 অংশের মূল্য বার করতে হবে। কীভাবে বার করব? 14400 ডিভাইড বাই 0.36। সবার আগে কী করতে হবে? পয়েন্ট তুলতে হবে। পয়েন্ট তুললে উপরে কত বসবে? 100, কারণ পয়েন্টের জন্য একটা ঘর, দুটো ঘরের জন্য দুটো শূন্য। সিম্পল। ওকে, এবার দেখো 12 দিয়ে কাটছে, 3 12 36, 12 দিয়ে কাটছে, 12 12 144 হয়, তারপরে হচ্ছে দুটো শূন্য, ঠিক আছে। আবার দেখো এখানে কাটাকুটি করা যাচ্ছে। 3 দিয়ে করলে কত হচ্ছে? 3 4 এ 12, দুটো শূন্য, তাহলে 400 পড়ে থাকছে আর 100 পড়ে থাকছে। কি পড়ে থাকছে? 400 গুণিত 100, তাহলে 4-এর পরে 4টে শূন্য, 40,000 হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার হলো জিনিসটা? ওকে, দেখো 4 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। তোমার খাতার একটি পাতা 15 সেমি লম্বা এবং 12 সেমি চওড়া।
চারপাশে 2 সেমি মার্জিন দিয়ে বাকি অংশে লেখা হলো, যে অংশে লেখা হয়নি তার ক্ষেত্রফল কত? বাহ, তাহলে খাতার বলেছে 15 সেমি লম্বা এবং 12 সেমি চওড়া। আমরা সাধারণভাবে খাতা পৃষ্ঠা এইরকম হচ্ছে, এখানে কি বলেছে না 15 সেন্টিমিটার লম্বা আর 12 আর চওড়া কত? 12 সেন্টিমিটার চওড়া। ঠিক আছে, ভেতরে মার্জিন দিতে বলেছে 2 সেন্টিমিটার চওড়া মার্জিন। ঠিক আছে, সব দিকেই 2 সেন্টিমিটার। এই দিয়ে দিলাম মার্জিন। ঠিক আছে, তাহলে কি বলেছে মার্জিন দিয়ে বাকি অংশে লেখা হয়েছে। কোন অংশটায় লেখা হয়েছে? এই যে এই অংশটায় লেখা হয়েছে। স্বাভাবিকভাবে আমরা এই জায়গাটাতে লিখি, এই অংশটা লেখা হলো। বলছে যে অংশে লেখা হয়নি সেই অংশটা কতখানি বার করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে। যে অংশটা লেখা হয়নি মানে হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, মানে যে জায়গাটা গ্যাপ দেখতে পাচ্ছি, এই যে গ্যাপ দেখতে পাচ্ছি যে জায়গাটা, সেই জায়গাটা। এবার যেটা আমাকে বার করতে হবে সেটা হচ্ছে আমার এই বাহুটা বার করতে হবে আর এই বাহুটা বার করতে হবে। কিভাবে বার করব? দেখো একটু ভালো করে চিন্তা করে, এই জায়গাটা দেখো, এই জায়গাটা আর এই জায়গাটা, এই যে গ্যাপটা, ঠিক আছে, এই গ্যাপটা কত? 2 সেন্টিমিটার। এই গ্যাপটা ওপরে লিখছি, হ্যাঁ 2 সেন্টিমিটার। একই রকমভাবে আমরা যদি এখান থেকে দেখি, ওপর থেকে দেখি, এই যে গ্যাপটা, এই পুরো গ্যাপটা কতখানি? এটাও হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে ওই ওপরেও যাচ্ছে 2 সেন্টিমিটার, নিচেও যাচ্ছে 2 সেন্টিমিটার। তার মানে আমার 15 থেকে ওপরে 2 সেন্টিমিটার মাইনাস 2 সেন্টিমিটার চলে যাচ্ছে, নিচেও তাহলে মাইনাস 2 সেন্টিমিটার চলে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে তো 2 2 4। তাহলে মোট কত যাচ্ছে? 2 আর 2 4 সেন্টিমিটার বাদ হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এখন এই যে ভেতরের যে অংশটা, এই যে ভেতরের যে জায়গাটা দাগ দিলাম, এই জায়গাটা কত হচ্ছে? 15 থেকে এইটা কি হচ্ছে? ওপরের এই পোর্শনটা বাদ যাচ্ছে 2, নিচের এই পোর্শনটা 2 বাদ যাচ্ছে, তাহলে 2 আর 2 4 বাদ যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে? 15 মাইনাস 4। তাহলে এই লম্বাটা কত? না 11 সেন্টিমিটার। এই লম্বাটা কত হচ্ছে? 11 সেন্টিমিটার। ঠিক একই জিনিস কাজ করবে চওড়ার দিকটায়। চওড়ার দিকে অ্যাকচুয়ালি কত আছে? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার হলেও ভালো করে খেয়াল করে দেখো, এই জায়গাটা থেকে এই জায়গাটা, এই যে গ্যাপটা, এইটা হচ্ছে 2 সেন্টিমিটার। ঠিক তো, একই রকমভাবে এইখান থেকে এই যে গ্যাপটা, এইটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এই পুরোটা হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পার্টটা বাদ চলে যাচ্ছে 2, আর এই পার্টটা 2 বাদ চলে যাচ্ছে 12 থেকে। তাহলে 12 থেকে এই 2 আর 2 দুটো অংশ বাদ চলে যাচ্ছে। তাহলে কত? 12 থেকে 2 আর 2 মোট তাহলে কত বাদ যাচ্ছে? 4 বাদ যাচ্ছে। কত বাদ যাচ্ছে? 4 বাদ যাচ্ছে। তাহলে কত হচ্ছে এখানে? 8 হচ্ছে। তাহলে এই পার্টটা কত? 8। ঠিক আছে, তাহলে একটু যদি সিম্পলিফাই করি ভালো করে, ছবিটা আরেকবার রাখি। এই হচ্ছে আমার টোটাল, যেটা হচ্ছে 15 আর 12। ভেতরে আমি একটা মার্জিন করেছি যার দৈর্ঘ্য হচ্ছে 11, মানে সরি লম্বাই হচ্ছে 11 আর চওড়াই হচ্ছে কত বেরোলো? 8। তাহলে আমি যদি বলি এই 15 আর 12 এই যে পৃষ্ঠাটা আছে তার ক্ষেত্রফল কি হয়? তার ক্ষেত্রফল হয় 15 গুণ 12। ঠিক আছে, তাহলে এই পুরো পৃষ্ঠাটার ক্ষেত্রফল হবে। এবারে আমরা কি করব? এই পুরো পৃষ্ঠা থেকে যদি আমরা এই পার্টটা যেখানটা লেখা হয়েছে সেই পার্টটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কি করে বাদ দেব? এই পার্টটার ক্ষেত্রফল কত? এই খাতার ক্ষেত্রফল হচ্ছে 11 গুণ 8। কেন 11 গুণ 8? কারণ জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, 8 গুণ 11 বা 11 গুণ 8 যেমন ইচ্ছা লেখো। ঠিক আছে, তাহলে এই পার্টটা কত? এই পার্টটা তো 11। তাহলে এই পার্টটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আয়তক্ষেত্র। তাহলে 8 গুণ 11। তাহলে কি করতে হবে এবার? দেখো 15 2 30 0, 15 2 30 330 হবে তো। ওহো সরি,
15 30 না 3 15 16 180, আর এখান থেকে কত বাদ যাবে 88 বাদ যাবে। তাহলে এই বাদ দিলে এই সাদা অংশের ক্ষেত্রফলটা পাবো। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? তাহলে কত বেরোবে? 188 থেকে 8 কম 92 বেরোবে। 92 বেরোবে। 92 কি আছে ইউনিটে? বর্গ সেমি। কি আছে? বর্গ সেমি। বর্গ কেন আসছে কথাটা? কারণ ক্ষেত্রফলের হিসাব করছি, সেই কারণের জন্য বর্গ কথাটা আসছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটার আনসার কত বেরোলো? 92 বর্গ সেমি। তাহলে জিনিসটা ক্লিয়ার হলো তো? তাহলে আমাকে কি করতে হবে? আগে বাইরের টুকুনি বার করে নিতে হবে, আর দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে, আর ভেতরের টুকুনি আলাদা করে করতে হবে। তাহলে এই পুরো বাইরের থেকে এই পার্টটা বাদ দিয়ে দিলে যেটা হবে সেটাই হচ্ছে এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাব, মানে মার্জিন টুকুনির ক্ষেত্রফল পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? চলো নেক্সট দেখো এবার কি বলেছে। ছয়টা খুব সোজা অঙ্ক। 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভের হার কত? এই অঙ্ক বহুবার করেছি আমরা। কি বলছে? 12টি পেন্সিলের ক্রয় মূল্য মানে 12 সিপি, 12টি পেন্সিলের ক্রয় মূল্য সমান কি বলেছে? 10টি পেন্সিলের বিক্রয় মূল্য। তার মানে 10টি পেন্সিলের বিক্রয় মূল্য মানে এসপি। তাহলে সিপি বাই এসপি কত হচ্ছে? না 10/12। তাহলে সিপির ভ্যালু 10, এসপির ভ্যালু 12, মানে 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করছে। তাহলে প্রফিট কত হচ্ছে? 2, কারণ এসপি মাইনাস সিপি হয় প্রফিট, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হচ্ছে প্রফিট। তাহলে কত প্রফিট? 2 প্রফিট। তাহলে 2 প্রফিট কততে? প্রফিট ক্যালকুলেশন সাধারণভাবে কার ওপর হয়? সিপির ওপর হয়। প্রফিট ক্যালকুলেশন সিপির ওপর হয়। তাহলে নিচে কে বসবে? সিপি হবে। একে শতকরা বার করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100%। এই গেল 0 0 কাটা, 10 2 20% পেলাম আমরা আনসার। তাহলে এটা কি বেরোলো? শতকরা লাভের হার কত? শতকরা লাভের হার হচ্ছে 20%। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে তো? চলো নেক্সট দেখো 7এরটা কি বলছে? 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনি আসল ক্রয় মূল্য কত? ঠিক আছে, এই ম্যাথগুলো কিন্তু মানে খুব কনভেনশনাল ম্যাথ। এইরকম ম্যাথগুলো প্রচুরবার এসেওছে আর আসবেও ভবিষ্যতে। ঠিক আছে, তাহলে প্রথমে কি করেছে দেখো, কি বলছে? 20% কি হয়েছে? 20% চিনির মূল্য হ্রাস পেয়েছে, তাই তো? 7এরটা 20% হ্রাস, 20% মানে কত? 1/5। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। এবার দেখো প্রাইসটা কি হয়েছে? প্রাইসটা 5 থেকে 4 হয়ে গেছে, তাই তো? প্রাইসটা 5 থেকে 4 হয়ে গেছে। তাহলে প্রাইস যদি 5 থেকে 4 হয়, তাহলে কনজামশন ঠিক উল্টো হবে, 4 থেকে 5 হবে। কনজামশনটা কি হবে? 4 থেকে 5 হয়ে যাবে। এটা তো অলরেডি আমরা শিখেছি। প্রাইস যদি 5 থেকে 4 হয়, তাহলে কনজামশন ব্যস্তানুপাতে ক্রিয়া করবে, 4 থেকে 5 হবে। তো এই কারণের জন্য কি হচ্ছে? 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি পাচ্ছে। মানে আগে পাচ্ছিল 4 কেজি রেশিওতে 4, এখন পাচ্ছে রেশিওতে 5। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 2.1/2। সরি, অ্যাকচুয়ালি এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, আর এই 1 মানে হচ্ছে 2.1/2। রেশিওর 1 মানে অরিজিনাল ভ্যালুতে 2.1/2। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে 2.1/2 মানে এটা আমরা বলতে পারবো যে 2 2 4 1 5, মানে 1 মানে হচ্ছে 5/2, এটা তো বলতে পারবো। তাহলে এইবারে দেখো জিনিসটা কি আসছে, 1 মানে হচ্ছে 5/2। ক্লিয়ার? এটা আমরা পেয়ে গেলাম। এবার বলছে প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত ছিল, মানে আগে কত ক্রয় মূল্য ছিল। আচ্ছা, তাহলে এই যে 5/2 কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে, সেটা কত টাকায় পাওয়া যাচ্ছে? 160 টাকায় পাওয়া যাচ্ছে। ঠিক আছে, একটা জিনিস এখান থেকে বুঝতে পারবে, এই একটা বেরোলো 5/2 কার সাপেক্ষে? অনুপাতের, কনজামশনের অনুপাতের সাপেক্ষে বেরিয়েছে।
তাহলে আমি যদি 4-এর ভ্যালু বার করতে চাই, তাহলে কি বেরোবে? 4 × 5/2 কেটে গেল 2, 5 দুগুণে 10। ঠিক আছে, এটা কত পেলাম? আগে তাহলে কতখানি চিনি কিনতাম? 10 কেজি। তাহলে এখন কত চিনি কিনছি? এখন 2.5 কেজি বেশি চিনি কিনছি। এখন কতখানি কিনছি? এখন কিনছি 2.5 কেজি বেশি চিনি, মানে 12.5 কেজি। কোথা থেকে পেলাম এটা? এই যে আগে ছিল 10, এখন 5/2 বেশি কিনেছি, মানে কি 5/2 মানে কি 2.5। তাহলে 10 যোগ 2.5 তার মানে হচ্ছে 12.5। তার মানে এই 5 মানে কত বেরোলো আমাদের? 12.5। এবার কি বলেছে দেখো, বলেছে আগে কতখানি চিনি? 160 টাকার চিনি কিনতো, তাই তো? কটার চিনি কিনতো? 160 টাকার চিনি কিনতো। তাহলে আগে 10 কেজি চিনি কিনতো, এখন 12.5 কেজি চিনি কিনছে। তাহলে প্রতি কেজি চিনির আসল মূল্য মানে আগের মূল্য কত ছিল? তাহলে 160 টাকাতে আগে কতখানি চিনি কিনছিল? না 10 কেজি চিনি কিনছিল। তাহলে বাদ দিয়ে দিলে কত হচ্ছে? 16 টাকা। প্রতি কেজি চিনির দাম কত ছিল আগে? মানে প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত ছিল? না 16 টাকা। ক্লিয়ার হয়েছে? তাহলে বোঝা গেল, এগুলো কিন্তু খুব কনভেনশনাল প্রসেস, আরামসে হয়ে যাবে, খুব স্পিড তাড়াতাড়িও হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবারে আসি 8 নম্বর অঙ্কটায়। 8 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, বলেছে যে একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটিকে যদি 3 গুণ করা হয় তবে তা 75 হয়। কথাটা দেখো, একটা সংখ্যাকে আমি দ্বিগুণ করলাম, আমি সংখ্যাটা জানি না, ঠিক আছে, সংখ্যাটা ধরলাম x, তাকে কি করলাম? দ্বিগুণ করলাম। ঠিক আছে, করে 9 যোগ করলাম, ভালো কথা। তাহলে দ্বিগুণ করলাম, তারপর সংখ্যাটার সঙ্গে 9 যোগ করলাম। ওকে, দ্বিগুণ করে 9 যোগ করলাম, তাতে কি হলো? যে সংখ্যাটি পাওয়া গেল, এই যে সংখ্যাটা পাওয়া গেল, সেই সংখ্যাটিকে 3 গুণ করা হলো। আবার এইটাকে করলাম 3 গুণ, মানে মাল্টিপ্লাইড বাই 3 করার ফলে এটা কি হলো? না 75 হয়ে গেল। সেটা কত হলো? 75 হয়ে গেল, তাই তো? ইকুয়াল টু 75। তাহলে সংখ্যাটা কত? সিম্পল ব্যাপার, এক্সের ভ্যালু বার করতে হবে। 2x + 9 সমান সমান কি হচ্ছে? 3টা এপাশে গিয়ে ভাগ হয়ে যাবে, না 75/3, 3 25 75। ঠিক আছে, তাহলে 2x এর ভ্যালু কি বেরোবে? না 25। দেখো 9টা এপাশে প্লাস ছিল, সমান সমান আর এপাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু কত বেরোবে? আচ্ছা এই দুটো বিয়োগফল কত বেরোবে? 25 থেকে 10 বিয়োগ করলে 15, এক বেশি 16। আর 2টা এপাশে ভাগ আছে, গুণ আছে, এপাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 16/2 মানে কত? 8। তাহলে সংখ্যাটার ভ্যালু কত পেলাম আমরা? সংখ্যাটার ভ্যালু পেলাম 8। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আগেরটা কত ছিল? আগেরটা 16 আনসার হয়েছিল। ওকে, আচ্ছা 9টা দেখো, বলছে কোন একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর মানে হচ্ছে বিয়োগফল। বিয়োগফল বলছে 1/1 তাহলে ভগ্নাংশটি কত? বলছে কোনো একটা প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর হচ্ছে 1/1 এবারে এই অঙ্কটা যদি করতে চাই, এটার বেসিক রুলস যেটা, সেটা হচ্ছে আমি ধরে নিলাম ভগ্নাংশটা এটা -y/x সমান সমান হয়ে যাবে হচ্ছে 1/1 মানে 15 15 16/15। কিন্তু এটাকে যদি সলভ করতে যাই আমাদের খাটনিটা অনেকটা বেশি হয়ে যাবে। তাহলে সহজে কি করে সলভ করতে পারবো? অপশান টেস্ট করতে পারবো। অপশান টেস্টটা প্রথমে কি আছে দেখো, অপশান এতে আছে 1/2 কি আছে? অপশান এতে 1/2 তাহলে কত আসছে? এটা 3 একে 3 4 5, 5/3 আসছে। তাহলে 5/3 অনন্যক কত হবে? -3/5 হবে কি না? ঠিক আছে, বিয়োগ করে দেখি কত হয়। কত আসছে এখানে? 3 5 15, 5 5 আসছে 25, -3 তিরিক্ষে 9। তাহলে কত আসছে দেখো? 16/15। আমার অপশান এ টেস্ট করেই আমার আনসার কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার এটা নিয়ে ভাবনা চিন্তার কিচ্ছু নেই, ঠিক কি না? বোঝা গেল তাহলে?
ওকে, তাহলে 9টা হয়ে গেল। এটা অপশান টেস্টে বেস্ট অপশানটা এখানে রয়ে গেল, কারণ প্রথম অপশানেই দিয়ে দিয়েছে অলরেডি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হলো অপশান এ, তাই তো। 10এরটা কি বলছে দেখো। 10এরটা বলছে দুটো সংখ্যার অনুপাত 6:13, লসাগু হচ্ছে 312। তাহলে সংখ্যাদ্বয়ের যোগফল কত? যোগফল চেয়েছে কিন্তু, হ্যাঁ। তাহলে অনুপাত দিয়েছে 6:13। তাহলে আমরা কি জানি যে দুটো সংখ্যার গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল। তাহলে আমরা বলতে পারবো এখান থেকে যদি গসাগু বার করতে হয় তাহলে কি করে বার করব? সিম্পলি বার করব 312/6 × 13। বললাম এরকম দুম করে কি লিখে দেওয়া যায়? হ্যাঁ লিখে দেওয়া যায়, কারণ তার পেছনে কারণ আছে। কারণ আমরা যদি জানি সংখ্যা দুটো কি হয়, একটা 6x হবে আর একটা হবে 13x। ঠিক আছে, তাহলে সংখ্যাদ্বয়ের গুণফল সমান সমান, এখানে কি পেলাম? সংখ্যাদ্বয়ের গুণফল সমান সমান সংখ্যাদ্বয়ের লসাগু গুণ গসাগু। লসাগু কত? 312। গসাগু কত? গসাগু হচ্ছে, দেখো দুটোর মধ্যে যেটা কমন আছে 6x আর 13x এ কী কমন আছে? x কমন আছে। তাহলে এইখানে গেল x, তাহলে x এর ভ্যালু একটা x কাটলো, তাহলে x এর ভ্যালু বেরোবে 312/6 × 13। এই জিনিসটা জানি যদি, তাহলে আমি এটাকে সরাসরি লিখতে পারবো না? পারবো না, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই জিনিসটা এইভাবে সরাসরি লিখে দিতে পারবো। তাহলে আমাদের এত খাটাখাটনির দরকার পড়বে না, এই পার্টটা আমার দরকারই পড়বে না, সরাসরি আমরা এখানটা লিখে দিতে পারবো 312 × 13, 312/6 × 13। তাহলে 6 দিয়ে কাটলে 5 × 6 = 30, 1 থাকলে 6 × 2 = 12। ঠিক আছে, 3 × 13 = 39, 4 × 13 = 52, 4 × 13 = 52। তাহলে কত পড়ে থাকছে? তাহলে 4। তাহলে 4-এর ভ্যালু কি হলো? 4-এর ভ্যালু x ধরেছিলাম না? তাহলে এটা হচ্ছে আমাদের HCF বা গসাগু। HCF বা গসাগু। তাহলে সংখ্যা দুটো কত? 6:13, HCF 4। তাহলে সংখ্যা দুটো কী হয়? এই ক্ষেত্রে আমরা কি করি? প্রত্যেকের সঙ্গে HCF দিয়ে গুণ করে দিতে হয়। প্রত্যেকের সঙ্গে কত দিয়ে গুণ করে দিতে হয়? HCF দিয়ে, মানে গসাগু দিয়ে গুণ করে দিতে হয় যদি অনুপাত থাকে এরকমভাবে। তাহলে 4 × 6 = 24, 4 × 13 = 52। তাহলে কি করব? এখানে কি চেয়েছে? সংখ্যাদ্বয়ের যোগফল। সংখ্যা দুটো পেয়ে গেছি, এবার যোগ করে দেব। 4 আর 2 = 6, 5 আর 2 = 7, 76 হচ্ছে অ্যান্সার। 76 অপশান এতে পেয়ে যাচ্ছি 76। বোঝা গেল? অঙ্কটা ক্লিয়ার হয়েছে? এবার চলে আসি 11 নম্বর অঙ্কটায়। 11 নম্বর অঙ্কটা কিন্তু ভালো, বেশ অঙ্কটা দিয়েছে। কি বলেছে দেখো অঙ্কটায়, দেখো কি বলেছে। বলছে যে একটা নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। ট্যাঙ্কটি অর্ধেক পূর্ণ হলে এই রকম আরও 3টি নল খুলে দেওয়া হলো। ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে? এখানে যেটা বোঝার যে ঘটনাটা কি ঘটছে, বলছে একটা নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। ভালো কথা, কতটা? 11টা। একটা নল, আমি ধরলাম নলটার নাম দিলাম এ নলটা কি করছে? 6 ঘন্টায় পূর্ণ করছে। কতক্ষণে পূর্ণ করছে? 6 ঘন্টায় পূর্ণ করছে। ট্যাঙ্কটা অর্ধেক পূর্ণ হয়ে গেছে। তারপরে এই রকম আরও 3টে নল খুলে দেওয়া হলো। এই রকম অর্ধেক পূর্ণ হয়ে যাওয়ার পরেই বলছি, অর্ধেক পূর্ণ হয়ে যাওয়ার পরে আরও 3টে নল খুলে দেওয়া হয়েছে। আরও 3টে নল মানে ধরো আমি নাম দিলাম তার, আরও 3টে নল বি, নাম দিলাম সি, নাম দিলাম ডি। এই যে 3টে নল, এই বি, সি আর ডি, এই 3টে নল কিন্তু কি করেছি আমরা? 6 ঘন্টা করে পূর্ণ করছে। এরা 3জনকে খুলে দেওয়া হয়েছে। তাহলে বিষয়টা এইভাবে ভাবো যে প্রথমে বলেছে অর্ধপূর্ণ হচ্ছে প্রথমে। ঠিক আছে, সবার প্রথম কথা, প্রথম যে এ নলটা আছে, এ নলটা
খুলে দেওয়া হয়েছে, প্রথমে অর্ধপূর্ণ হয়েছে। আচ্ছা তুমি সহজভাবে ভাবো, এ নলটা যদি 6 ঘন্টায় পুরো ভর্তি করে তাহলে অর্ধেক পূর্ণ করবে কতক্ষণে? ভালো করে আরেকবার মনে করে দেখো, একটা চৌবাচ্চাকে যদি এ নল 6 ঘন্টায় পূর্ণ করতে পারে, অর্ধেক পূর্ণ করতে পারে কতক্ষণে? 3 ঘন্টায়। সিম্পল। তাহলে 3 ঘন্টা কিন্তু আমাদের হাতে রইল, 3 ঘন্টায় পূর্ণ করবে। এবার বাকি যে অর্ধেক আছে সেইটা কতক্ষণে হিসাব করবে। আমাদের রুলস কি ছিল? আমরা এই অঙ্কগুলোকে করতাম কিভাবে? HCF করতাম, সরি HCF না, LCM মানে লসাগু করতাম। 4টেই 6 আছে, লসাগু কত হবে? 6। এবার ভালো করে দেখো, এই 6টা কি ধরতাম আমরা? এটা টোটাল ওয়ার্ক ধরতাম, মানে 6টা আমাকে ভর্তি করতে হবে। কিন্তু অলরেডি এ নল দিয়ে 3 ঘন্টা ভর্তি করে 6 যে কাজটা তার হাফ করে দিয়েছে। তার মানে হাফ করে দেওয়া মানে এই যে 3 কাজ করে দিয়েছে। 6-এর হাফ কত হয়? 3। তাহলে 3 কাজটা করে দিয়েছে, 3 কাজ করে দিয়েছে। তাহলে বাকি পড়ে আছে কত? 3 কাজ। বাকি কত পড়ে আছে? 3 কাজ। অলরেডি কিন্তু 3 ঘন্টা চলে গেছে। এবার এই 3 কাজটা কারা করবে? ABCD 4 জন মিলে করবে। তাহলে 4 জন মিলে করলে তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি বার করি। 6/6 মানে 1, 6/6 মানেও 1, 6/6 মানে 1, 6/6 মানেও 1। 3-এর হিসাব এখানে হবে না। কেন হবে না? কারণ অ্যাকচুয়ালি তো LCM 6, টোটাল কাজটা তো এটা। কাজ করে ফেলেছে সেটা আলাদা কথা, কিন্তু অ্যাকচুয়ালি টোটাল কাজ কত? এর সাপেক্ষেই তো যত ABCD সবার হিসাব হচ্ছে, তাই তো? আচ্ছা, এবার টোটাল 4 জন মিলে যখন কাজটা করছে, মানে যখন 3 ভর্তি করবে, তখন কত এফিসিয়েন্সি দিয়ে ভর্তি করবে? 4 এফিসিয়েন্সি দিয়ে। কারণ 1 2 3 4 এফিসিয়েন্সি দিয়ে ভর্তি করবে। তাহলে 3 কাজ করবে কত এফিসিয়েন্সি দিয়ে? 4 এফিসিয়েন্সি দিয়ে। 3 কাজ করবে 4 এফিসিয়েন্সি দিলে 3/4 আওয়ার, আরও টাইম লাগবে 3 ঘন্টার পরে। এবার আওয়ারটা দেখতে এখানে তাহলে মিনিটে নিয়ে চলে যাই। তাহলে দেখো এখানে ঘন্টা মিনিটে আছে, ঠিক আছে? তাহলে 4, ঠিক আছে। তাহলে একে মিনিটে নিয়ে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 60 দিয়ে গুণ করি, কত দিয়ে হয়? 3 15 45, 4 15 60, এই হয়ে গেল 15। তাহলে 3 গুণ 15, তার মানে কতক্ষণ হলো? 45 মিনিট। ঠিক আছে, এবার বলো তাহলে এ নল প্রথমে 3 ঘন্টা টাইম লাগালো, ABCD 4 যে মিলে বাকি হাফটা মানে হাফ ভর্তি করতে এ নলটা 3 ঘন্টা টাইম লাগালো, আর ABCD মিলে কতক্ষণ টাইম লাগালো? 45 মিনিট টাইম লাগালো বাকি হাফটা ভর্তি করতে। তাহলে মোট কতক্ষণ টাইম লাগবে? না 3 ঘন্টা 45 মিনিট টাইম লাগতে চলেছে এই পুরোর কাজটা করতে। ঠিক আছে, তাহলে অপশান এতে আছে দেখো 3 ঘন্টা 45 মিনিট। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে বলো আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।